একের পর এক হাঁচি আসতে লাগলো, যেন থামতেই চাইছে না। শাশুড়ি মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছেন, আর নাবিহা নিজেই নিজের অবস্থায় বিব্রত। নাক টানতে টানতে চোখ পানি পানি হয়ে এলো। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে হাতের রুটি প্লেটে নামিয়ে রেখে দ্রুতই উঠে দাঁড়ালো। কাঁপতে কাঁপতে রুমের দিকে হাঁটতে শুরু করলো সে, যেন একটু উষ্ণতা পেলেই এই বেহাল দশা থেকে মুক্তি পাবে। সায়নের হঠাৎ মনে পড়ল নাবিহার তো অসময়ে, বিশেষ করে রাতে, ঠান্ডা পানি দিয়ে গোসল করার অভ্যাস নেই। তাহলে সে এমন ভুল করলো কিভাবে? নিজেই নিজের উপর রাগ হলো সায়ন। সে তো হসপিটাল থেকে ফিরেই রাতের বেলা গোসল করে অভ্যস্ত, তার কাছে এটা স্বাভাবিক। কিন্তু বেচারি নাবিহার জন্য এটা যে কি বিপদের কারণ হয়ে দাঁড়াবে সে একবারও ভেবে দেখেনি। এখন সে কথা ভাবতেই যেন অপরাধ বোধে মনটা খারাপ হয়ে যাচ্ছে। কামিনী বেগম আর সানজিদা বুঝতে পেরেও কিছু বললেন না। এখন কিছু বললে সায়ন লজ্জায় পড়ে যাবে, তাই কামিনী বেগম শুধু মৃদু স্বরে বললেন, বউয়ের খাবারটা ঘরে নিয়ে যা সায়ান, সর্দির জন্য কিছুই খেতে পারলো না বেচারি। সায়ন এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত নিজের খাবার শেষ করে উঠে দাঁড়ালো। তারপর নাবিহার খাবার প্লেটে তুলে নিয়ে সোজা ঘরের দিকে রওনা দিল। সায়ন ঘরে ঢুকে দেখলো নাবিহা কম্বলের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে। নাক লাল হয়ে গেছে, মাঝে মাঝে হালকা কাশছে। সায়ন ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলো। নাবিহা, একটু উঠে বসো, তোমার জন্য খাবার এনেছি। নাবিহা চোখ বন্ধ রেখেই মাথা নাড়ল। খেতে ইচ্ছে করছে না। সায়ন নরম স্বরে বলল, এভাবে না খেয়ে থাকলে তো শরীর আরো খারাপ হবে, অন্তত অল্প খাও। নাবিহা কিছু না বলে কম্বলের ভেতর আরো গুটিয়ে গেল। সায়ান গভীর শ্বাস ফেলল। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে খাবারের ট্রে রেখে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর হাতে এক কাপ গরম আদা লেবুর চা নিয়ে ফিরে এলো। ধীরে ধীরে বলল, শুধু এটা খেয়ে দেখো, শরীরটা একটু গরম লাগবে। নাবিহা এবার কাঁথার ভেতর থেকে একটু উকি দিল। সায়ানের হাতের ধোয়া ওঠা চায়ের কাপ দেখে একটু দ্বিধা করলো, তারপর আস্তে করে উঠে বসলো। সায়ান তার দিকে কাপটা বাড়িয়ে দিল, মুখে হালকা হাসি রেখে বলল, এই তো ভালো মেয়ে। নাবিহা কিছু না বলে কাপটা হাতে নিল, কিন্তু সায়ান সন্তুষ্ট মনে তার পাশে বসলো। ঠান্ডা কেটে যাক, নাবিহা সুস্থ হোক, এটাই তো তার একমাত্র চাওয়া। নাবিহা ধীরে ধীরে চায়ের কাপে ফু দিল। উষ্ণ ভাব তার নাকের কাছে এসে লাগতেই যেন একটু আরাম পেল। গরম চা ঠোঁট ছুঁয়ে এক চুমুক খেলো। হালকা আদার ঝাঁজ গলায় নামতেই শরীরটা একটু গরম হলো। সায়ান তার পাশে চুপচাপ বসেছিল, নাবিহাকে খেয়াল করছিল গভীর মনোযোগে। সে জানে নাবিহা চুপ করে থাকলে বোঝা কঠিন সে কি ভাবছে। কিছুক্ষণ পর নাবিহা মৃদুস্বরে বলল, এত রাতে গোসল করার অভ্যেস নেই আমার, সেজন্য। সায়ান একটু অপ্রস্তুত হয়ে হেসে বলল, সেটাই তো ভাবছি, তোমার এত ঠান্ডা লাগবে বুঝতেই পারিনি, না হলে বলতাম না। নাবিহা এবার চোখ পাকিয়ে তাকিয়ে বলল, একটু গরম পানি তো করে দিতে পারতেন। সায়ান মাথা চুলকালো, বলল, মানে আমি সত্যি বুঝতে পারিনি। কিছু বোঝাতে হবে না, আপনার জন্যই আজ এত কষ্ট হচ্ছে। সায়ান আর কিছু বলল না, চুপচাপ নাবিহার গাল ফুলিয়ে থাকা মুখটা দেখল। একটু রাগ, একটু অভিমান মেশানো চেহারা দেখে তার হাসি পেল, কিন্তু হাসি দিলে তো বিপদ আরো বাড়বে। সে একটু গম্ভীর মুখে বলল, ঠিক আছে, এটা আমার ভুল, এখন বলো কি করলে তোমার রাগ কমবে। নাবিহা কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন ভেবে দেখছে কি দাবি করবে। তারপর নিচু গলায় বলল, কাল সারাদিন আমাকে এই শহর ঘুরিয়ে দেখাতে হবে। সায়ান অবাক হয়ে তাকালো, বলল, মানে আমার তো কাল হসপিটালে যেতে হবে। নাবিহা আবারও মুখ গোমরা করে বসে রইল। সায়ান তখন হাল ছেড়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব ইনশাল্লাহ। নাবিহা এবার তৃপ্তির হাসি হেসে চায়ের শেষ চুমুক দিল। সায়ান মাথা নাড়ল। এই মেয়ে কখন যে রেগে যায়, কখন যে মিষ্টি হয়ে যায়, তা বোঝা সত্যি কঠিন। সন্ধ্যার আগের সেই নরম আলোয় চারপাশ একদম স্বপ্নীল হয়ে উঠেছে। আকাশে সূর্যটা ঢলে পড়েছে পশ্চিমে, কমলা আর গোলাপি রং মিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। হালকা ঠান্ডা বাতাস বইছে, গাছের পাতাগুলো মৃদু দুলছে তার ছোঁয়ায়। বিকেলের এই সময়টা রাস্তাঘাটে একটা প্রশান্তির আমেজ। ছোট শিশুরা মাঠে খেলায় মেতে আছে, কেউ কেউ সাইকেল চালাচ্ছে, কেউ আবার আকাশের দিকে তাকিয়ে ডানা মেলার স্বপ্ন দেখছে। বৃদ্ধদের কেউ বসে আছে চায়ের দোকানে,
গল্পের আসর জমে উঠেছে। নদীর ধারে কেউ একা বসে, কেউ বা প্রিয়জনের সাথে গল্পে মগ্ন। ঘরে ফেরার তাড়া থাকলেও মন চাইছে এই বিকেলটা একটু লম্বা হোক, এই প্রশান্তি যেন আরেকটু স্থায়ী হোক। এই মায়াবী পরিবেশের মাঝেই সায়ান রিক্সা ভাড়া করে ধীর গতিতে শহর ঘুরছে নাবিহাকে নিয়ে। নাবিহার মনে আজ এক অদ্ভুত প্রশান্তি, যেন নতুন করে বাঁচার স্বাদ পাচ্ছে সে। রিক্সার হালকা দুলুনির মাঝে মাঝে আকাশের দিকে তাকায়, মনে মনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। একসময় একটা রেস্টুরেন্টের সামনে এসে রিক্সা থামায় সায়ান। নাবিহার দিকে তাকিয়ে বলে, নামো, এখানে তোমার জন্য একটা চমক আছে। নাবিহা মৃদু হাসে, রিক্সা থেকে নেমে দাঁড়ায়। সায়ান ভাড়া মিটিয়ে তার পাশে এসে দাঁড়ায়। তারপর একসঙ্গে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। ভেতরটা বেশ নিরিবিলি, হালকা সুরভি মিশে আছে বাতাসে। মৃদু আলোয় সাজানো সুন্দর পরিবেশে একপাশে গিয়ে বসে তারা। কিছুক্ষণ নীরব থাকার পর সায়ান নাবিহার দিকে তাকিয়ে বলল, হাহাহা, এখানের হালিম আর লুচি ভীষণ স্বাদের। আমি আর ফারিস প্রায়ই এখানে আসতাম শুধুমাত্র এগুলো খাওয়ার জন্য। সায়ানের কণ্ঠে একটা অদ্ভুত উচ্ছ্বাস। নাবিহা আগ্রহ নিয়ে শুনছে। কিছুক্ষণ পর সায়ান উঠে গিয়ে খাবারের অর্ডার দিতে এলো। ফিরে এসে বসতেই নাবিহা জানতে চাইলো, আপনার সাথে ভাইয়ার বন্ধুত্ব কবে থেকে? সায়ান এক মুহূর্ত ভাবলো, তারপর স্মৃতিচারণের ভঙ্গিতে বলল, কলেজের শেষের দিকে আমাদের বন্ধুত্বটা পাকা হয়। এর আগে তেমন ঘনিষ্ঠ ছিলাম না। এরপর পড়াশোনার পাশাপাশি আড্ডা দিতাম। আমাদের আরও কয়েকজন বন্ধু ছিল, তারাও থাকতো সাথে। নাবিহা মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু সায়ান হঠাৎ এক রহস্যময় হাসি দিয়ে বলল, আচ্ছা শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এখান থেকে বের হয়েই নিয়ে যাব। নাবিহার চোখে কৌতূহল খেলে গেল। সারপ্রাইজ কি হতে পারে সেটা? উত্তরের অপেক্ষায় থাকলো সে, আর সায়ান রহস্যময় হাসিটা ধরে রাখলো। খাওয়া দাওয়া শেষ করে বাহিরে এসে ফলের দোকান থেকে হরেক রকম ফল কিনে নিয়ে তারা রওনা দিল। রিকশায় বসে নাবিহা প্রশান্ত কণ্ঠে বলল, খাবারগুলো আসলেই অনেক টেস্টি ছিল, আলহামদুলিল্লাহ। সায়ান হালকা হেসে তাকালো তার দিকে, তারপর বলল, আমি সাধারণত বাহিরের খাবার তেমন খাই না, কিন্তু এখানের হালিম আর লুচি এতটা মজাদার, সত্যি বলতে স্বাদটা একদম পারফেক্ট হয়। নাবিহা মৃদু হাসলো। তাহলে তো মনে হচ্ছে আবার আসা যাবে। সায়ান কপট ভঙ্গিতে মাথা ঝাঁকালো। খেতে ইচ্ছে হলে বলবে আমাকে, তখন বাসায় নিয়ে যাব ইনশাআল্লাহ। রিকশা ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে চলতে লাগলো। সন্ধ্যার বাতাসে হালকা শীতলতা, আর তাদের কথাগুলো মিষ্টি স্মৃতির মতো মনের কোণে জমতে থাকলো। প্রায় 20 মিনিট পর রিকশা দাঁড় করিয়ে নাবিহাকে নামতে বলল সায়ান। নাবিহা নেমে গেলে ভাড়া মিটিয়ে আবার কোথাও একটা রওনা দেয় সায়ান। সাথে নাবিহার হাতটা শক্ত করে ধরে রেখেছে, যেন ছাড়লেই কোথাও হারিয়ে যাবে সে। নাবিহা মনে মনে ভীষণ হাসে, কিন্তু মুখে কিছু বলে না। লিফট থামলো 5 তলায়। সায়ান নীরবে বেরিয়ে এলো। নাবিহা তার পাশে থাকলেও এখনো কিছুই বুঝতে পারছে না। সামনে গিয়ে একটি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো সায়ান। নাবিহা চুপচাপ চারপাশ পর্যবেক্ষণ করছে, পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। কয়েক মুহূর্ত পর দরজা খুললেন একজন ভদ্রলোক। সায়ান সালাম দিয়ে বলল, আমি ডক্টর সায়ান চৌধুরী, গতকাল আপনার সাথে কথা হয়েছিল। ভদ্রলোক হাসি মুখে সালামের জবাব দিয়ে বললেন, ও হ্যাঁ, আসুন আসুন ভেতরে। সায়ান হাতের প্যাকেটগুলো ভদ্রলোককে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। তিনি বললেন, এগুলো আনার প্রয়োজন ছিল না কিন্তু। সায়ান প্রতি উত্তরে শুধু হাসে। এরপর দুজনকে বসতে দিয়ে তিনি ভেতরে এক রুমে চলে গেলেন। নাবিহা একবার সায়ানের দিকে তাকালো, কিন্তু তার মুখে কোনো স্পষ্ট অভিব্যক্তি নেই। কয়েক মিনিট পর ভদ্রলোক ফিরে এলেন, মুখে কিছুটা দ্বিধার ছাপ। আমার স্ত্রী এখানে আসতে চাইছে না। ও বলল উনি যদি গিয়ে দেখা করতেন তাহলে ভালো হতো। সায়ান মাথা নাড়ল। আচ্ছা সমস্যা নেই, নাভিয়া তোমার জন্য একজন অপেক্ষা করছে, যাও দেখা করে আসো। নাবিহা বিস্মিত চোখে তাকালো সায়ানের দিকে। আমি? কিন্তু কার সাথে? সায়ান কোনো উত্তর দিল না, শুধু চোখের ইশারায় ভেতরের দিকে ইঙ্গিত করলো। ধীরে ধীরে নাবিহা রুমের ভেতরে এগিয়ে গেল। কয়েক কদম পেরোনোর পর আচমকা সামনে এক নারী এসে দাঁড়ালো। তাকে দেখেই নাবিহার হৃদস্পন্দন এক লাফে বেড়ে গেল, যেন ভূত দেখেছে। বিস্ময়ে এক মুহূর্তের জন্য থেমে গেল সে। তারপর মুহূর্তের মধ্যেই দৌড়ে গিয়ে সেই নারীর হাত শক্ত করে চেপে ধরল। তাসনিয়া আপু, তুমি এখানে? নাবিহার
কণ্ঠ কেঁপে উঠল। আমি ভাবতেও পারিনি উনি আমাকে এখানে তোমার সাথে দেখা করতে নিয়ে এসেছে। তাসনিয়া কিছু বলেনি, শুধু এক অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল নাবিহার দিকে। তার চোখের গভীরে 1000 অনুভূতি খেলা করছে। বিস্ময়, অভিমান, বেদনা নাকি অন্য কিছু, তা বোঝা কঠিন। নাবিহা তাসনিয়ার সে নীরব দৃষ্টি সহ্য করতে পারছিল না। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, চোখে জল জমে আসছিল, কণ্ঠটা ধরে এলো। অবশেষে আবেগ সামলাতে না পেরে ফুপিয়ে উঠল। তুমি আমার উপর অনেক রেগে আছো তাই না? আমি না তোমাকে একদম পড়তে পারিনি আপু। আমাকে ছোট বোন মনে করে মাফ করা যায় না? তার কণ্ঠে অনুনয়, চোখে অশ্রুর দীপ্তি। সে তাসনিয়ার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন আর তাকে হারাতে চায় না। নাবিহার কথা শুনেও তাসনিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখের কোণে চাপা অভিমান জমে আছে, ঠোঁট শক্তভাবে বন্ধ। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে ধীরে বলল, মাফ? নাবিহা, তুমি জানো না আমি কতটা কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছো এত সহজে তোমাকে ক্ষমা করে দেব? তার কণ্ঠে অভিমান স্পষ্ট। নাবিহা তাসনিয়ার হাত আরো শক্ত করে ধরে বলল, আমি আমি জানি আপু, আমি জানি আমার ভুলের জন্য তোমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি না বুঝতে পারিনি তুমি শুধুমাত্র আমার জন্য বিয়েটা ভেঙে দিবে। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি আপু। এখন যে তোমার ক্ষমাই আমার একমাত্র ভরসা। তাসনিয়া মুখ ফিরিয়ে নিল, অভিমানের সাথে চোখে জল চিকচিক করছে। কয়েক মুহূর্ত নীরব থাকার পর সে ধীরে ধীরে বলল, তুমি কি জানো না বিহা, আমি চেয়েছিলাম একদিন তুমি নিজে এসে বলবে যে তোমার ভুল হয়েছে। আমি অপেক্ষাই করছিলাম, কিন্তু তুমি আসোনি। আজ যখন তুমি সামনে এসে দাঁড়িয়েছো, আমার রাগ থাকলেও মনে হচ্ছে আর ধরে রাখতে পারছি না। নাবিহার চোখ আনন্দে টলমল করে উঠল। সে আবেগে তাসনিয়াকে জড়িয়ে ধরল। তাহলে তুমি আমায় মাফ করে দিলে তাই না? তাসনিয়া হালকা হাসল। তোমাকে কি আর অভিমান করে দূরে রাখতে পারি পাগলি? নাবিহার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। অভিমান, ভুল বুঝাবুঝির সব অন্ধকার যেন মিলিয়ে গেল। তাসনিয়া মুচকি হেসে বলল, তুমি কি জানো না বিহা, তোমার জন্য কেউ অপেক্ষা করছে। নাবিহা কপাল কুঁচকে তাকালো। মানে কে অপেক্ষা করছে? তাসনিয়া কোনো উত্তর দিল না, শুধু ঘরের ভেতরে নিয়ে গেল নাবিহাকে। খাটের মাঝখানে বসা একটি ছোট্ট শিশু, মাত্র 6 মাসের, তুলতুলে ছোট্ট হাত পা, গোলগাল মুখ, নরম তুলোর মতো গায়ের রং। ছোট্ট মায়াবী চোখজোড়া বিস্ময়ে চারপাশ দেখছে। নাবিহার হৃদয় ভালোবাসায় ভরে উঠল। সে অবাক হয়ে বলল, আপুর বেবি? ও মা গো, আমার ছোট্ট পরি। নাবিহা শিশুটিকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিল। ছোট্ট কোমল গালে চুমু খেয়ে বলল, এই পুতুলটা আমার সামনে এতদিন আসেনি কেন? তাসনিয়া হেসে বলল, তোমার সঙ্গে কথা বন্ধ ছিল তাই। নাবিহা আদর করে শিশুটির ছোট আঙুল ধরে বলল। ও আমাকে খালামণি বলে ডাকবে তাই না? তাসনিয়া মৃদু হেসে বলল। খালামণি বলবে ইনশাল্লাহ। নাবিহা খুশিতে শিশুটিকে বুকে জড়িয়ে ধরল। ইনশাআল্লাহ আমার পুতুলটা আমাকে ভুলবে না তাই না? শিশুটি মিষ্টি হাসলো, যেন নাবিহার কথারই জবাব দিল। নাবিহা তাকিয়ে দেখলো ছোট্ট হাত দিয়ে সে তার আঙুল ধরে রেখেছে। তাসনিয়া একপাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। সম্পর্কের অভিমান কেটে গেছে, দূরত্ব মুছে গেছে। এখন কেবল ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ছে চারপাশে। নাবিহা উদ্বিগ্ন গলায় বলল, রাত বাড়ছে আপু, আমাদের এবার যেতে হবে। তাসনিয়া দ্রুত বলল, রাতের খাবার না খেয়ে তোমাদের ছাড়ছি না। শফিক আগেই জানিয়েছিল আজ আমাদের দুজন মেহমান আসবে, তবে কারা আসবে তা জানতাম না। অতিথি যখন আসবেই তখন ভাবলাম ভালো কিছু রান্না করি। নাবিহা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। তাহলে দুলাভাই জানতেন যে আমাদের দেখা হবে? তাসনিয়া হেসে বলল, আমার উনি আর তোমার উনি মিলেই তো সব প্ল্যান করলো। নাবিহা মৃদু হেসে বলল। ও আচ্ছা, এই ব্যাপার। তাসনিয়া মজা করে বলল, এখন বুঝলে? তাই আর অজুহাত দেওয়ার দরকার নেই, চলো খাবার টেবিলে যাই। নাবিহা আর অমত করল না। গৃহের পরিবেশ যেন আরো উষ্ণ আর প্রাণবন্ত হয়ে উঠল। আন্তরিকতা, ভালোবাসা আর বন্ধনের এক মিষ্টি পরশ ছড়িয়ে পড়ল সবার মাঝে।
এরপর নাবিহা আর সায়ান বিদায় নিয়ে চলে আসে তাদের বাসায়। রাতের নীরবতায় ঘুমানোর সময় নাবিহা সায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে, চোখে এক ধরনের অভ্যন্তরীণ প্রশান্তি নিয়ে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাসনিয়া আপুর সাথে দেখা করতে নিয়ে যাওয়ার জন্য। সায়ান তার স্নেহভরা হাত নাবিহার মাথায় রেখে মৃদু হেসে বলল, আমি জানি তোমার মন খারাপ ছিল, আর উনাকে দেখে তোমার কিছুটা স্বস্তি তো লাগবে, তাই তোমার স্নিগ্ধ হাসি ফিরে পেতে নিয়ে যাওয়া। তুমি হাসলে আমি শান্তি পাই। নাবিহার চোখে এক মিষ্টি অভিমান আর কৃতজ্ঞতা খেলে গেল। তার মৃদু হাসিতে যেন পৃথিবীর সব শান্তি ছিল। সায়ান তার কপালে এক কোমল চুম্বন দিয়ে বলল, তুমি হাসলেই আমার দিন ভালো। এই মুহূর্তে ঘরের কোণে আলো ছায়ার খেলা চলছিল, যেন চারপাশে একটি সুরেলা গান বাজছিল। সায়ান এবং নাবিহার হৃদয়ের ছন্দ একে অপরের সাথে মিলিত হয়ে এক অবিস্মরণীয় রোমান্টিক মুহূর্ত সৃষ্টি করেছিল। নাবিহা আর শক্ত করে সায়ানকে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তটিকে দীর্ঘ সময়ের জন্য ধারণ করতে চায়। ঘরটি যেন তাদের ভালোবাসায় পূর্ণ হয়ে উঠেছিল, একান্তে, নীরব আর চিরকালীন।